জাস্ট কিছুক্ষণ আগে একটা ভিডিও দেখলাম। আমার পরিচিত এবং খুবই রেসপেক্টেবল ছিলেন একসময়, এখনো আছেন মনে মনে, মেজর আক্তার। তার সাথে আমার একবারই দেখা হয়েছিল তার অফিসে। মণিপুরি পাড়াতে তার অফিস ছিল যখন সে আমেরিকান অ্যাম্বাসিতে অ্যাক্সেস কন্ট্রোলের কন্ট্রাক্ট পেয়েছিল 1987 সালে। একদিন কয়েক মিনিটের কথা হয়েছিল, দুজনের ভিতরে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং হয়েছিল এবং তারপর আর দেখা হয় নাই, কথা হয় নাই। কিন্তু উনি আজকে একটা ভিডিওতে দেখলাম ফেসবুকে, বলছেন যে বাংলাদেশ আর্মিতে কোথায় প্রবলেম, এবং ওনার যে পয়েন্টটা, এটা আসলে অত্যন্ত কারেক্ট। এবং আমরা যারা নন ক্যাডেট কলেজের অফিসার কমিশন পেয়েছিলাম বা পেয়েছি বা পাবো বা পাচ্ছি বাংলাদেশ আর্মিতে, এবং যারা ক্যাডেট কলেজ থেকে একটা এক্সপ্রেস ট্রেনে করে এসে কমিশন পায়, তাদের ভিতরে যে বৈষম্য এবং ব্যবধান, এটা পাবলিকলি মেজর আক্তারের মতো মানুষেরই বলা সম্ভব। যদিও এ নিয়ে আমরা অনেক নিজেদের ভিতরে কথা বলেছি, অনেক প্রতিবাদও করেছি, কিন্তু এই ক্যাডেট কলেজ, এরা খুব ইজি একটা পথে সবগুলো এক্সাম টপকিয়ে আইএসএসডি করে ঢুকে পেয়ে যায় একটা চান্স। তারপরে ভাইয়া গ্রুপ অফ ইন্ডাস্ট্রি বানায় আর্মিটাকে, এবং এটা আসলে বাংলাদেশ আর্মির জন্য অত্যন্ত ক্ষতিকর বলে আমি মনে করি, এবং আমার মতো নন ক্যাডেট কলেজের সবাই তাই মনে করে। এই আইয়ুব খান মার্কা এলিট কলেজ বেসিক ডেমোক্রেসির চেয়ারম্যান আর প্রেসিডেন্টের পোলাদেরকে, আর ডক্টর আর আমলাদের পোলা ছেলেদেরকে ক্যাডেট কলেজে ঢুকিয়ে একটা এলিট আর্মি বানানোর স্বপ্ন ছিল আইয়ুব খানের। যেমন তারা পাকিস্তানে করেছে, ঠিক তেমনি ওই যে নাকি বাঙালিদের মনে করতো চাকর, এবং তার বই যেটা লিখেছিল আইয়ুব খান, ওই বইতে সে ক্লিয়ারলি তার বাঙালির প্রতি অনীহা এবং কুৎসা এবং ডিসক্রিমিনেশন এবং রেসিজম প্রকটভাবে প্রকাশ পেয়েছে পাতায় পাতায়। আর সেই আইয়ুব খানের বানানো ক্যাডেট কলেজকে আমরা ধরে নিচ্ছি বেঞ্চমার্ক হিসাবে। কিন্তু ডিসিপ্লিন আছে, এই ডিসিপ্লিনের ভিতরে নেপোটিজম আছে, এই ডিসিপ্লিনের ভিতরে আরও অনেক কিছু আছে যেগুলো নাইবা বললাম। কিন্তু এরা হচ্ছে ফার্মের মুরগি। ফার্মের মুরগির সোশ্যাল অ্যাবিলিটি কম, তাদের প্র্যাকটিক্যাল লিভড কোনো এক্সপিরিয়েন্স নাই। তারা একটা কবুতরের খাঁচার মধ্যে থাকে 7-8 বছর, এবং বেরিয়ে এসে তারা তাদের ভিতরেই গণ্ডিতে থাকে। ভাইয়া গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ বানাইছে আর্মিটাকে, এবং এদেরকে দিয়ে যে আলটিমেটলি কী হবে বলা যায় না। এবং আজকাল যারাই বড় বড় প্রবক্তা এবং বক্তব্য রাখছেন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ডিফেন্স স্ট্র্যাটেজি, গ্র্যান্ড স্ট্র্যাটেজি, যুদ্ধ কার সাথে করতে হবে, যুদ্ধ কার সাথে করতে হবে না, কিন্তু এরাই যখন চাকরি করে তখন কিন্তু তোষামোদ, বাটার এবং পুরা চামচাগিরি করে কেমনি করে প্রমোশনটা বাগানো যায়, কেমনি করে ক্যাডেট কলেজের ভাইদের আন্ডারে কোর্স ক্যাডার করে ভালো গ্রেডিং পাওয়া যায়, এইভাবেই কিন্তু নেপোটিজমের মাধ্যমে বাংলাদেশটা চলে আসছে। এবং এরাই বাংলাদেশটাকে অনেক দিন যাবৎ কন্ট্রোল করছে, বাংলাদেশ আর্মিটাকে। ঠিক আছে, দে আর গুড স্টুডেন্ট, বাট বাইরের এরা কোনো খারাপ স্টুডেন্ট না। কিন্তু দেখা যাচ্ছে যে আজ পর্যন্ত বাংলাদেশের যতগুলো আর্মির চিফ হয়েছে তার বেশিরভাগগুলোই নন ক্যাডেট কলেজের। এটাই প্রমাণ করে যে আলটিমেটলি ইন দি লং রান হু ইজ এ বেটার হর্স ইন দি রেস। তারপরে হচ্ছে যে তাদের সিনিসিজম, তাদের রেসিজম এবং তাদের নন ক্যাডেট কলেজদের সাথে একটা আস অ্যান্ড দেম ডিভাইড, এবং তারা কোটারি বানায়, গ্রুপিং করে বিভিন্নভাবে সবসময় প্রিভিলেজ আদায় করতে পারে। এইসব বিভিন্ন কারণে
অ্যাকচুয়ালি বাংলাদেশ আর্মিটা একটা হেট্রোজেনিয়াস মিক্সচারে পরিণত হয়েছে। আমি জানি না এটা আদৌ চেঞ্জ হবে কিনা, কারণ ক্যাডেট কলেজরাই রুল পলিসি, অ্যাডজুটেন্ট জেনারেল ওই ক্যাডেট কলেজেরই, সে চাবে তার ক্যাডেট কলেজের লোকরাই বেশি আর্মিতে আসুক আর না আসুক সেটা বড় কথা না। আপাত দৃষ্টিতে ম্যাক্সিমাম অফিসার যারা কমিশন পায় তারা নন ক্যাডেট কলেজের, ক্যাডেট কলেজ পায় লেস পার্সেন্টেজ। বাট এই যে এক্সোডাস অর যে তাদের যে মানে ক্যাডেট কলেজ থেকে এক্সিড করে যে তারা আর্মিতে এন্ট্রান্স করে, এটা কিন্তু অ্যাকচুয়ালি ইটস এ বুমেরাং ফর দি ফিউচার অফ বাংলাদেশ। অ্যান্ড দিস, if the army cannot sort it, then I wouldn't be surprised that there will be more calamities, more coup d'etats, more killings, more groupings, internal feud will actually destabilize the army vis-a-vis the grand country. আর কিছু কিছু ক্যাডেট কলেজের ওভার এনথুয়াস্টিকরা যুদ্ধ করতে চায় ইন্ডিয়ার সাথে, পাকিস্তানের মতো তারা ধমক দিতে চায় ইন্ডিয়াকে। দে হ্যাভ নট সিন 1971, আর দেখলেও মনে হয় ক্যাডেট কলেজেই ছিল 71-এ। তাদের কোনো আইডিয়া নাই যে ইন্ডিয়ান আর্মি কাকে বলে, কত প্রকার এবং কী কী, এবং ইন্ডিয়ান আর্মির কী ক্যাপাবিলিটি। যারা বাস্তব থেকে দূরে থেকে একটা কনকক্টেড স্টোরিতে বিশ্বাস করে, তাদের জন্য কিন্তু বিপদ সমাসন্ন। এবং এই বাংলাদেশের সবচেয়ে দুঃখজনক ঘটনাটা হচ্ছে 1972 সালে যে গভর্নমেন্টটা ফর্ম হয়েছিল, ওইটা 75 সাল থেকে শুরু করে আজ পর্যন্ত 2006 সালে শেখ হাসিনা যে পাওয়ার ছেড়েছিল সেটাই হচ্ছে একমাত্র স্বেচ্ছায় এবং প্রপার পাওয়ার থেকে চলে যাওয়া। বাট তাছাড়া 1975 থেকে শুরু করে 1971 থেকে 81 থেকে শুরু করে 1990 থেকে শুরু করে 2006 থেকে শুরু করে 2001 থেকে শুরু করে এবং এই শেখ হাসিনার গভর্নমেন্ট থেকে শেষ করে আজ পর্যন্ত কোনো গভর্নমেন্ট কিন্তু রিলিঙ্কুইশ করে নাই তাদের পাওয়ার অনারেবলি। কেবল 2006-এ মনে হয় একটা অনারেবল ট্রানজিশন হয়েছিল। তাছাড়া আজ পর্যন্ত বাংলাদেশে যতজন প্রেসিডেন্ট হয়েছে, যখন প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্টে যখন ডেপুটি ভাইস প্রেসিডেন্ট থাকে, তারপরে প্রাইম মিনিস্টার থাকে, ডেপুটি প্রাইম মিনিস্টার থাকে, আজ পর্যন্ত একজন ও সুন্দরভাবে পদত্যাগ করে নাই বা পাওয়ার রিলিঙ্কুইশ করে নাই। তাদের সবাইকে খুব precarious condition, under pressure, they were thrown out of their chair. So it speaks volume about how solid our governance, democracy, the military. ম্যাকাইভেলের সেই শব্দটাই মনে পড়ে বারে বারে। সে বলেছিল, কিন্তু তার কথাটাকে আমরা অন্যভাবে অ্যাকচুয়ালি এক্সপ্রেস করি ইন বাংলাদেশ এবং অন্যভাবে ইমপ্লিমেন্ট করি। I hope after all those blood that we poured at the altar of our independence in 1971, wish the senses prevail in the right direction and we can sort out all the problems that the country is facing to build its foundations, to erect a bigger building so that it's more formidable, sustainable, and there is no anarchy and no relinquishing the power dishonorably. An army, if it cannot sort out itself, it will diminish all by itself. And we should not be fool enough or foolish enough to confront or threat and throw clandestine comments about the Indian Army. Had there been no Indian Army in 1971, there would have been no Bangladesh, independent Bangladesh. And if anybody jingoistically thinking that it was possible to obliterate Pakistan and dislodge and achieve independence by the Mukti Bahini,
they live in a fool's paradise, or they have not seen what was 1971. I was only 11. I was a refugee and I saw it myself. So let's not fool around. Let's not be baffled with these gigantic guns and barrels and all that. The main race, if there is an attack or if there is a war with India, the main traffic jam will be in the ferry ghats to come back and fall back from their positions. We know them very well. So I, I really, really admire Major Akhtar telling the truth. Thank you, Major Akhtar. Bye bye.